বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজ মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফৌজিয়া মমতাজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। আজকে ব্যাংকিং ও বীমা সম্পর্কে মৌলিক ধারণা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। পূর্বে আমরা প্রতিটি অধ্যায়ে আমাদের পড়ানো হয়েছে বীমার এবং ব্যাংকিং এর পুনরায় আবার আলোচনার জন্যই আজকের এই ক্লাসটা, এবং প্রথম চ্যাপ্টার কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি বীমা কি। সাধারণভাবে যে কোনো ঝুঁকির হাত থেকে আর্থিক নিষ্কৃতি বা আর্থিক নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে যে ব্যবস্থা গৃহীত হয় তাকে বীমা বলা হয়ে থাকে। বীমা হলো এক ধরনের লিখিত চুক্তি যেখানে বীমা গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়াম বা সালামির বিনিময়ে তার সম্ভাব্য ঝুঁকি বা বিপদের ভার বহনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর অর্পণ করে। অন্যদিকে বীমাকৃত জীবন বা সম্পত্তির চুক্তিতে উল্লেখিত কোনো কারণে ক্ষতি বা হানি হলে বীমাকারী আর্থিক ক্ষতিপূরণ বা অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। তাহলে আমরা বলতে পারি ঝুঁকির বিপক্ষে এক ধরনের আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করার নামই হলো বীমা। বীমা ঝুঁকি বন্টন করে। জীবন এবং সম্পত্তির বিষয়বস্তুই হলো বীমার। প্রিমিয়ামের বিনিময়ে জীবন ও সম্পত্তির ঝুঁকি গ্রহণ করে। কে গ্রহণ করবে এখানে? বীমা কোম্পানি বা বীমাকৃত। এবং বীমাকৃত কারণে হানি বা ক্ষতি হলে বীমা কোম্পানি অর্থ প্রদানে অবশ্যই বাধ্য থাকবে। এবার আমরা দেখি বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আমাদের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, ব্যবসা সকল ক্ষেত্রেই বীমার প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ প্রতিটি ক্ষেত্রে যেহেতু ঝুঁকি আছে এবং ঝুঁকিকে মোকাবেলা বা প্রতিরক্ষার আর্থিক নিশ্চয়তা দিচ্ছে কি? বীমা। আর এরূপ ঝুঁকি আর্থিকভাবে মোকাবেলার জন্যই উদ্ভব ঘটেছে বিভিন্ন ধরনের বীমা ব্যবসায়। তো এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বীমার গুরুত্বকে চারটি ভাগে ভাগ করতে পেরেছি। প্রথমেই আসছে আমার ব্যক্তি জীবনে বীমার গুরুত্ব। প্রথমে আসছে কি আমার আর্থিক নিরাপত্তা বিধান। ব্যক্তি জীবনে আর্থিক নিরাপত্তা বিধানে বীমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি মারা গেলে, অসুস্থ বা পঙ্গু হলে অথবা তার সম্পত্তি হানি হলে ওই ব্যক্তি বা তার পরিবার যাতে আর্থিকভাবে পথে না বসে বীমা তার ব্যবস্থা করে থাকে। এটি সঞ্চয় সৃষ্টি করে। এই যে অল্প অল্প প্রিমিয়ামের বিনিময়ে একটা পর্যায়ে যেই টাকাটা, যে অর্থটা জমছে সেটাই কিন্তু বীমা গ্রহীতা সঞ্চয় সৃষ্টি করতেছে এবং সে ভবিষ্যতে অন্য কোনো কাজে সঞ্চয়টাকে লাগাতে পারে। এই সঞ্চয়টাকে একটু বেশি মূলধন গঠন হলে কিন্তু বিনিয়োগেরও সুযোগ লাভ করে। বিশেষ মেয়াদী জীবন বীমার ফলে সঞ্চয় সৃষ্টি ও পুঁজি গঠনের পাশাপাশি বিনিয়োগিত ব্যক্তি বিনিয়োগের সুবিধাও লাভ করে। তারপর এই যে সঞ্চয়টাকে সৃষ্টি করছে, বীমা গ্রহীতা সঞ্চয় সৃষ্টি করছে, একটা নির্দিষ্ট প্রিমিয়াম দিতে হচ্ছে বলেই বৃদ্ধ বয়সে এটা একটি অবলম্বন হিসেবে কাজ করে। আমরা দেখি জীবন বীমা মানুষের বৃদ্ধ বয়সের একটি গুরুত্বপূর্ণ অবলম্বন হিসেবে কাজ করে। তো মেয়াদী জীবন বীমা পত্র, বীমা পত্র ইত্যাদি বৃদ্ধ বয়সের অবলম্বন হিসেবে তাকে সহায়তা করে। এবং এইসব যেহেতু আমি করছি, আমার আর্থিক নিরাপত্তা পাচ্ছি, সঞ্চয় সৃষ্টি হচ্ছে, বিনিয়োগ ইচ্ছে করলে করতে পারছি, এবং বৃদ্ধ বয়সের কোনো সাধারণত যে কোনো বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে বীমাকারী, বা আমাকে আর্থিক নিশ্চয়তা দিচ্ছে বীমাকারী, যার জন্য মানসিক একটা প্রশান্তিরও সৃষ্টি হচ্ছে। কারণ বিপদের মুহূর্তে অনেকে হাজারি করলেও বীমা প্রতিষ্ঠানই কার্যত আর্থিক সহযোগিতা দেয়। বীমার কারণে একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তিও পরিবারের ভবিষ্যৎ প্রশ্নে স্বস্তি বোধ করে। তার মানে ব্যক্তি জীবনে আমাকে আর্থিক নিরাপত্তা বিধান করছে, সঞ্চয় সৃষ্টি করছে, বিনিয়োগের সুযোগ লাভ করে দিচ্ছে,
বৃদ্ধ বয়সের অবলম্বন হিসেবে কাজ করছে এবং মানসিক প্রশান্তি সৃষ্টি করছে। এবং ব্যক্তি জীবনে এই সফলতাটা আমার ব্যবসা সম্প্রসারণ ক্ষেত্রেও ঘটে থাকে। যেহেতু যে কোনো একটা ব্যবসা করতে গেলে তার মধ্যে ঝুঁকি থাকবেই, এবং এই ঝুঁকিটা ছাড়া ব্যবসা করা অসম্ভব। এবং এই ঝুঁকিকে কমানো বা এর ক্ষতিপূরণ পোষণ করার দায়িত্বটা গ্রহণ করে বীমাকারী, যেহেতু তার ঝুঁকিটা অর্পণ করা হচ্ছে বীমাকারীর কাছে একটা নির্দিষ্ট প্রিমিয়াম বা সালামির বিপরীতে। তো ঝুঁকির চিন্তা ব্যবসায়ীদেরকে সবসময় তাড়া করে ফেলে, আর বীমা এই ঝুঁকির প্রতিবন্ধকতা দূর করে ব্যবসার চাকাকে সচল রাখে। যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভের সম্ভাবনাও বেশি থাকে। এরূপ ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগে বীমা প্রতিষ্ঠান ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে আসে, ফলে তারা স্বাচ্ছন্দ্যে ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করতে থাকে। বৈশ্বিক ব্যবসার উন্নয়নেও আমরা বীমার ভূমিকা লক্ষণীয়। বৈশ্বিক ব্যবসায় ঝুঁকির পরিমাণ যেহেতু বেশি থাকে, যেমন আমরা নৌ-বিমার ক্ষেত্রে বলতে পারি, সাধারণত নৌ-বিমার ক্ষেত্রে বৈদেশিক আদান প্রদানটা বেশি হয়। পণ্য পাঠাতে বা পণ্য সংগ্রহে বিলম্ব, মূল্য প্রাপ্তিতে অনিশ্চয়তা ইত্যাদি কারণে ঝুঁকি বৃদ্ধি পায়। এই অবস্থায় বীমা ব্যবসায়ীদের রক্ষার চেষ্টা করে, ফলে বৈদেশিক ব্যবসারও উন্নয়ন ঘটে। শুধু নৌ-বিমা ক্ষেত্রে না, অন্যান্য বৈদেশিক ব্যবসার ক্ষেত্রেও বীমা করা থাকলে সেটা বৈদেশিক ব্যবসায় উন্নয়ন ঘটায়। তারপর যে কোনো একটা প্রতিষ্ঠানে কর্মীদের প্রণোদনা সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু বীমা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ব্যবসা প্রতিষ্ঠান যদি বীমাকৃত থাকে তাহলে কোনো ক্ষতিগ্রস্ত হলেও সেই ক্ষতিপূরণটা প্রতিষ্ঠান পেয়ে যাচ্ছে, তাহলে কর্মীদের কোনো সমস্যা হচ্ছে না, তারা বরঞ্চ নিশ্চিন্তভাবে কাজ করতে পারছে। এছাড়া অনেক ব্যবসা প্রতিষ্ঠানে কর্মীদের জন্য গোষ্ঠী বীমা বা গ্রুপ বীমা করে থাকে। যখন যে কর্মী অসুস্থ জনিত কারণে চাকরি ছেড়ে দিতে হচ্ছে বা কোনো স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে, তখন কিন্তু এই গোষ্ঠী বীমা এই কর্মীদের সামনে এগিয়ে নিতে সাহায্য করে থাকে। এই জন্যই কর্মীদের যদি বীমা করা থাকে, কর্মীদের প্রণোদনাটাও বৃদ্ধি পায়। এবার আমরা দেখি অর্থনৈতিক গুরুত্বটা কি। এই যে ব্যবসা সম্প্রসারণ করছে সেটাও কিন্তু আমার অর্থনৈতিক গুরুত্বের মধ্যে প্রভাব ফেলছে। সঞ্চয় বৃদ্ধি করছে একটি জাতির উন্নয়নে, জনগণ সঞ্চয়ের প্রবণতা জাতীয় সঞ্চয়ের খুবই গুরুত্বপূর্ণ। জীবন বীমা মানুষকে বীমা পলিসি খুলতে উৎসাহিত করে, তাদের মাঝে সঞ্চয়ের আগ্রহ প্রবণতা সৃষ্টি করে। এতে দেশের সামগ্রিক সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায়। মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধিতেও বীমার ভূমিকা উল্লেখযোগ্য। দেশের শিল্প উন্নয়নে দীর্ঘমেয়াদী ঋণ খুবই তাৎপর্যপূর্ণ। এই জন্য যে তহবিলের প্রয়োজন বীমা তা গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সাধারণ বীমায় দাবি উদ্ভব না হলে প্রাপ্ত প্রিমিয়াম মূলধনের যুক্ত হয়, আর জীবন বীমার ক্ষেত্রে প্রাপ্ত প্রিমিয়াম বড় ধরনের মূলধন গঠন করে, যা দেশের সার্বিক বিনিয়োগে বৃদ্ধি করে। এছাড়া এটি কর্মসংস্থানের সৃষ্টি করে। বীমা ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বীমা প্রতিষ্ঠানগুলোতে মাঠ পর্যায়ে কর্মী থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত অনেক লোক কাজ করে। এছাড়া বীমা প্রতিষ্ঠানের বিনিয়োগে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানও অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তারপর সরকারের রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বীমা। এই রায় থেকে সরকার কর প্রাপ্ত হয়। বীমা চুক্তি সম্পাদনে প্রচুর সরকারি স্ট্যাম্পের প্রয়োজন হয়। এর অর্থায়নে প্রতিষ্ঠান বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকেও সরকার প্রচুর রাজস্ব প্রাপ্ত হয়। অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধি। বীমা ব্যবসা বিশেষত নৌ বীমা দেশের অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধিতেও ভূমিকা রাখে। একটা দেশ থেকে পণ্য রপ্তানির ফলে বীমা খরচ ও পণ্যমূল্যের সাথে যুক্ত হয়, যা দেশের অদৃশ্য রপ্তানি আয় বৃদ্ধি করে। অনেক দেশে এরূপ আয় অনেক তাৎপর্যপূর্ণ বিবেচিত হয়ে থাকে। এই ধরনের গুরুত্বগুলো যদি আমরা পেয়ে থাকি ঠিকঠাক ভাবে, তাহলে আমাদের সামাজিক গুরুত্বটাও আমরা লক্ষণীয়ভাবে খেয়াল করতে পারি। প্রথমে আসছে আমার সামাজিক স্বস্তি প্রতিষ্ঠা। বীমা মানুষের জীবন ও সম্পত্তির ঝুঁকির বিপক্ষে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়। বীমাকৃত জীবন ও সম্পত্তির যে কোনো দুর্ঘটনায় বীমা পাশে এসে দাঁড়ায়, ফলে সমাজ জীবনের সর্বত্র শান্তি ও স্বস্তি নিশ্চিত হয়। তারপর আমার নাগরিক সচেতনতা বৃদ্ধি। বিপদে আপদে মানুষকে ছাতার মতো ঘিরে থাকলেও, ছায়ার মতো ঘিরে থাকলেও সুদিনের মানুষ তা বুঝে না।
বীমা কোম্পানিগুলো সে অবস্থায় জানমালের সমূহ বিপদ সম্পর্কে মানুষকে সাবধান ও সচেতন করে। এরূপ গণসচেতনতা সমাজ উন্নয়নে ভূমিকা রাখে। তারপর আমার খুব বড় একটা সমস্যা, বেকার সমস্যার সমাধানেও বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই বেকার সমস্যার সমাধান করতে পারে বিধায়ী নৈরাজ্য, হতাশা ও সন্ত্রাসগুলো স্বাভাবিকভাবেই কমে যাবে। এবার আমরা দেখি ঝুঁকি কি। সাধারণভাবে ঝুঁকি হলো আর্থিকভাবে পরিমাপযোগ্য ক্ষতি সংঘটনের সম্ভাবনা। মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে সবসময় অনিশ্চয়তা বা ক্ষতির সম্ভাবনা বিদ্যমান থাকে। ঝুঁকি হলো কোনো একটা আর্থিক ক্ষতি সংঘটনের অনিশ্চয়তা। এমনি মিশ্রা বলেন, কোনো আর্থিক ক্ষতির অনিশ্চয়তাই হলো ঝুঁকি। মিশ্র কোনো ক্ষতির কারণ বা বিপদকে ঝুঁকি না বলে ক্ষতি হওয়ার সংখ্যাকে ঝুঁকি হিসাবে উল্লেখ করেছেন। সুতরাং অনিশ্চয়তা বা সংখ্যাকে ঘিরে আবর্তিত হয় ঝুঁকি। বীমার ক্ষেত্রে আর্থিক ক্ষতির সংখ্যা বা অনিশ্চয়তাই ঝুঁকি। সম্ভাবনা তত্ত্বের দ্বারা ঝুঁকির আর্থিক পরিমাপ নিরূপণ করা সম্ভব, সরাসরি প্রতিরোধ করা যায় না। সুতরাং মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে ক্ষতির সম্ভাবনা, সংখ্যা বা অনিশ্চয়তা বিদ্যমান, তার যে অংশ দ্বারা পরিমাপযোগ্য তাকেই ঝুঁকি বলে। এইরূপ অনিশ্চয়তা প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানান কারণে উদ্ভূত হতে পারে। বীমা ব্যবস্থার অধীনে ক্ষতির সম্মুখীন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে ঝুঁকি সহজেই বন্টনযোগ্য। তারপর আমরা দেখি ঝুঁকির প্রকারভেদ। ঝুঁকির প্রকারভেদ দেখি আমরা পরিমাপযোগ্যতা বিচারে, ফলাফল বিচারে, কারণ ও ফলাফল বিচারে এবং বীমাযোগ্যতা বিচারে। পরিমাপযোগ্যতা বিচারে ঝুঁকি দুই ধরনের, আর্থিক ঝুঁকি এবং অনার্থিক ঝুঁকি। কোনো বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ অবস্থা, কার্যক্রম বা দুর্ঘটনা থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায় তাকে আর্থিক ঝুঁকি বলে। আর অনার্থিক ঝুঁকি হলো যে ঝুঁকির ফলাফল আর্থিকভাবে পরিমাপ করা যায় না তাকে অনার্থিক ঝুঁকি বা অনিশ্চয়তা বলা হয়। ফলাফল বিচারে দেখি আমরা বিশুদ্ধ ঝুঁকি এবং ফটকা ঝুঁকি। যে সকল সম্ভাবনা বিপজ্জনক বা ঝুঁকিগত অবস্থায় অথবা কোনো দুর্ঘটনার ব্যক্তি বা প্রতিষ্ঠান নিশ্চিতভাবেই ক্ষতির সম্মুখীন হয় তাকে বিশুদ্ধ ঝুঁকি বলা হয়। আর ফটকা ঝুঁকিটা হলো যে ধরনের ঘটনা বা অনিশ্চয়তার ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রত্যাশিত ফলাফলের বাইরে লাভ বা ক্ষতি উভয়েরই সম্ভাবনা থাকে তাকে ফটকা বা দুরকল্পনামূলক ঝুঁকি বলা হয়ে থাকে। কারণ ও ফলাফল বিচারে মৌলিক ঝুঁকি এবং নির্দিষ্ট ঝুঁকি। যে ঝুঁকি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ অযোগ্য কোনো কারণে উদ্ভূত হয় এবং এর ফলাফল সবাইকে সাধারণভাবে ক্ষতিগ্রস্ত করে তাকে মৌলিক ঝুঁকি বলে। এই ধরনের ঝুঁকি প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উভয় ধরনেরই হতে পারে। আর নির্দিষ্ট ঝুঁকি হলো যে ঝুঁকি ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বা কোনো কারণে আর বীমাযোগ্য বিচারে ঝুঁকি হলো বীমাযোগ্য ঝুঁকি এবং অবীমাযোগ্য ঝুঁকি। যে ঝুঁকি বিপদকে বীমা করে আর্থিক সুযোগ নেওয়া যায় তাকে বীমাযোগ্য ঝুঁকি। আর অবীমাযোগ্য ঝুঁকি হলো যে ব্যক্তিকে বীমা সাহায্য লাভ করা যায় না তাকে অবীমাযোগ্য ঝুঁকি বলা হয়ে থাকে। এখন দেখি বীমা ব্যবসায় মূলনীতি কি কি আছে। প্রথমে দেখো প্রতিটা প্রতিষ্ঠানই একটা নীতির উপর যে ওই নীতি অনুযায়ী তাদেরকে চলতে হয়। এসব নীতির উপর কি করে আমরা ব্যক্তিগত সমস্যা পরিচালনা করতে হয়। প্রথমে আসছে আমার বীমার উপর স্বাস্থ্য বীমা। বীমার বিষয়বস্তুতে বীমা করিতে আর্থিক স্বাস্থ্যকে কিন্তু স্বাস্থ্য এই স্বাস্থ্য না থাকলে বীমা চুক্তি করা যায় না। বীমার স্বাস্থ্য হলো বীমার বিষয়বস্তুতে বীমা করিতে আমাকে আর্থিক স্বাস্থ্য তার অস্তিত্ব বীমা করতে স্বাস্থ্য লাভবান হয় এবং যা না থাকলে বা বীমাস্থলে আর্থিকভাবে বিধ্বস্ত হচ্ছে। সর্বশেষের সম্পর্কে নিতে দেখো বীমা চুক্তিতে বীমা কাজে বীমা করিতে মধ্যে সর্বশেষের সম্পর্ক সেটা হয়। বীমার সর্বশেষের সম্পর্ক বলতে বীমা সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে উপস্থাপনে উভয়ের বাধ্যবাধকতাকে বোঝায়। আর্থিক ক্ষতিপূরণ
বিবাহ সম্ভব ক্ষতি বা আর্থিক দুরবস্থা বিপক্ষে আর্থিক জীবনের একটি ব্যবস্থা। এরূপ ফলে উল্লেখিত কোনো কারণে বিবাহিত সঙ্গে ক্ষতি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ করে। প্রত্যক্ষ কারণে এসব নীতি মূল্য বীমা চুক্তিতে উল্লেখিত কারণের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত এমন কিছু ফলে জীবন বা সম্পত্তির তাই এই ক্ষতি উল্লেখিত কোনো কারণে প্রত্যক্ষ প্রভাবে ক্ষতি হয়েছে কিনা বীমা কোম্পানিটা যাচাই করে। মানে প্রত্যক্ষ কারণে কোনো ক্ষতি হলে সেই ক্ষতির পূরণ দিতে বীমা কোম্পানি বাধ্য নয়। আনুপাতিক অংশগ্রহণের নীতি এরূপ নীতি মূলত কোনো সম্পত্তি একাধিক বীমা কোম্পানির উপর বীমা করা হবে এবং তার অংশিক ক্ষতিপূরণের ক্ষেত্রে সকল বীমা কোম্পানি তাদের নিবেদিত অংশের আনুষ্ঠানে ক্ষতিপূরণ বাধ্য থাকবে। খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি হচ্ছে ক্ষতিপূরণের নীতি। সম্পত্তি বীমার জন্য সম্পত্তির সম্পূর্ণ বীমা কোম্পানি এই সম্পূর্ণ ক্ষতিপূরণ সম্পত্তি যা অবশিষ্ট থাকে বা এই সংক্রান্ত যে কোনো অধিকার থাকে তবে তা বীমা কোম্পানি মালিক থাকে। এটি রেস্টোরেশন নীতি বলা হয়ে থাকে। কিন্তু সমাধানের নীতি দেখুন বিমাকৃত সম্পদ জীবনে যখন হানি বা ক্ষতি হয় তখন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা বীমা বাড়ির দায়িত্ব নীতি। কোনো ব্যক্তি তার সমগ্র বিপদের ঝুঁকির জন্য বীমা করে যে বাস্তব সে যখন ক্ষতিগ্রস্ত হয় তখন সে দ্রুত বীমা দাবি প্রাপ্তির প্রত্যাশা করে থাকে। এখন দেখি আমরা বীমা চুক্তি মানুষকে সকল চুক্তির বিপদে আর্থিক নিশ্চিত কথা নয় এই চুক্তি সম্পর্কে তাকে বীমা চুক্তি বলা হয়। বীমা চুক্তির দুটি পক্ষ থাকবে বীমাকারী এবং বীমা গ্রহীতা। এর এক পক্ষ তার জমির উপর অর্পণ করে এবং অপর পক্ষ সেই অনেক দেয়। এরূপ চুক্তি গ্রহণের বিষয়গুলো হলো প্রিমিয়াম বা স্যালারি। এক্ষেত্রে বীমা গ্রহীতার জীবন বা সম্পদ যেখানে বীমাকারী প্রতিশ্রুত অর্থ বা ক্ষতিপূরণ পাত্র থাকে। এখন বীমা চুক্তির বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখি মানুষের জীবন বা সম্পত্তির ঝুঁকি আর্থিকভাবে মোকাবেলা করতে জন্য বীমা চুক্তি। বীমা চুক্তির বৈশিষ্ট্য যা আসছে তা হলো বীমা কোনো বাজি খেলা নয় আনন্দে এটা একটা বই। এর এক পক্ষে যেমন বীমাকে প্রতিষ্ঠান অন্যদিকে দেখে বীমা গ্রহীতা এক পক্ষের প্রস্তাবে অপর পক্ষের স্বীকৃতির মধ্য দিয়ে এর চুক্তি সম্পাদিত হয়ে থাকে। চুক্তি লিখিত হতে হবে। বীমা গ্রহীতা এবং বীমাকারী উভয় স্বাক্ষরে এরূপ চুক্তি সম্পাদিত হয়। বীমাপতির চুক্তি বিষয়বস্তু ও শর্তাদি লেখা থাকে যা উভয় পক্ষ পালনে বাধ্য থাকে। আর্থিক নিরাপত্তা চুক্তি হলো বীমা চুক্তি। কোনো ব্যক্তি মারা গেলে বা সম্পদ নষ্ট হলে বীমা কোম্পানিতে ফেরত দিতে পারে না তবে এরূপ মৃত্যু বা সম্পদ হানিকালে সে আর্থিক সৃষ্টি হয় বীমা তার বিপক্ষে আর্থিক নিরাপত্তা সৃষ্টি করতে চেষ্টা করে। প্রিমিয়াম বীমার ক্ষেত্রে বীমাকারী কর্তৃক ঝুঁকি গ্রহণের সুবিধার জন্য বীমা গ্রহীতার প্রদত্ত প্রিমিয়াম। মানে এই প্রিমিয়ামের বিনিময়ে বীমাকারী বীমা গ্রহীতা সকল ধরনের ঝুঁকি গ্রহণ করে। বীমাযোগ্য স্বাস্থ্য এরূপ চুক্তিতে বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমা গ্রহীতার আর্থিক স্বাস্থ্য থাকা আবশ্যক। মূলত সে এভাবে বীমা করতে পারে না। সবিশেষ সম্পর্ক বীমাকারী বীমা গ্রহীতার মধ্যে সবিশেষ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তাই বীমা সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে প্রদানে উভয় পক্ষ বাধ্য থাকে। নির্দিষ্টতার প্রতি গুরুত্ব আরোপ বীমা চুক্তিতে নির্দিষ্টতার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এই জন্য বীমাপত্রের ক্ষেত্রে সংগ্রহের কারণ বিমাকৃত টাকার পরিমাণ নিরাপত্তার মেয়াদ প্রিমিয়ামের পরিমাণ এবং তা পরিশোধের উপায় দাবি পরিশোধ পদ্ধতি বিষয়ে সুস্পষ্টভাবে চুক্তিতে উল্লেখ করা হয়ে থাকে। ঝুঁকি বন্টনের উদ্দেশ্য যত বেশি বীমা চুক্তি করা যায় বা বীমাপত্র খোলা সম্ভব হয় ঝুঁকি বন্টনেরও ততই সুযোগ সৃষ্টি হয়। এতে লাভের সম্ভাবনাও বৃদ্ধি পায়। তারপর হলো মানব কল্যাণের সংশ্লিষ্টতা। সকল চুক্তিতে পারস্পরিক স্বার্থের বিষয়টি জড়িত থাকে। বীমা চুক্তিতে মানব কল্যাণের বিষয়টি প্রাধান্য লক্ষ্য করা যায়। মানব জীবন ও সম্পত্তির সমগ্র বিপক্ষে বীমা চুক্তি আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা করে
সবাইকে প্রত্যক্ষভাবে মানব কল্যাণ বাস্তবতা বুঝিয়ে থাকে। বৈশিষ্ট্য যা আছে সবগুলি আমার কিন্তু বীমা অপারেটর উপাদান হিসেবেও কাজ করবে, ঠিক আছে? অপারেটর উপাদান আলাদাভাবে অনেকে দেখানো হচ্ছে না এখন। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আবার দেখি বিমানের পোশাক। দেখো জিনিসটা খেয়াল করো, বিমানের পোশাক হলো বিমান বিষয়বস্তুকে বিমান রয়েছে এমন একটি আর্থিক স্বার্থ যার অস্তিত্ব বা নিরাপত্তায় সে আর্থিকভাবে লাভবান হয় এবং যা না থাকলে বা বিনষ্ট হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিমানটির বিষয়বস্তু বিমানের আর্থিক স্বার্থ থাকতেই হবে, স্বার্থ বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত হলে বিমান বইতে ক্ষতিগ্রস্ত হবে। এবং দেখো আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু সে বলতে বিমা বইতে বিমান আশ্রয় নেয়। বিমাকারী বিমা বইতে কি আর্থিক স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেয়। তো যেটার সাথে আর্থিক সম্পর্কিত সেটাই হলো আমার বিমানের পোশাক। বিমানের পোশাক যদি বিমা বইতে না থাকে তাহলে সে ওই বিষয়ের উপর ওই সম্পত্তির উপর কোনো বিমা করতে পারবে না। সুতরাং বিমানের পোশাকের ক্ষেত্রে আমরা কি দেখি, যাদের বিমানের স্বার্থ থাকতে পারে, নিজের জীবনে নিজের বিমানের স্বার্থ আছে, স্বামীর জীবনে স্ত্রীর বিমানের স্বার্থ থাকতে পারে, আবার স্ত্রীর জীবনে স্বামীর বিমানযোগে থাকতে পারে, দেনাদারের জীবনে পাওনাদারের এবং মূল দেনাদারের জীবনে জামিনদারের বিমানযোগ্য স্বার্থ রয়েছে। তো তারা এটা বিমাটা তাহলে করতে হবে, যেটা আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে সেখানে বিমানযোগ্য স্বার্থটা থাকবে। তারপর আসছে আমরা বিমা চুক্তি ক্ষতিপূরণ। আমরা প্রথমেই বলে রাখছি বিমা বইতে যখনই ক্ষতিগ্রস্ত হয় বা কোনো ক্ষতিগ্রস্ত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে যদি নির্দিষ্ট কারণে ক্ষতিগ্রস্ত বা প্রত্যক্ষ কারণে, অর্থাৎ বিমাপত্রে উল্লেখিত কারণে ক্ষতিগ্রস্ত হলে অবশ্যই বিমাকারী ওই সম্পত্তি অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। তো আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে। মানুষের জীবন সম্পত্তির এই আর্থিক ঝুঁকির মোকাবেলার প্রক্রিয়া হলো বর্তমানে বীমা ব্যবস্থা। বিমাকারী বিশ্বস্ত বিশ্বস্ত সম্পদের ক্ষতি হলে বিমাকারী বিমাগুলি থেকে প্রকৃত ক্ষতিপূরণ করে। এই জন্য বিমা চুক্তিকে ক্ষতিপূরণ চুক্তি বলা হয়ে থাকে। সুতরাং যতটুকু ক্ষতি হচ্ছে ততটুকু ক্ষতিপূরণ করবে। বিমা কিন্তু বিপদের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত কারণে শুধুমাত্র ক্ষেত্রে ক্ষতিপূরণ করা হয়। বস্তুগত ক্ষতির ক্ষেত্রে মূলত এটুকু নীতি প্রযোজ্য। ঝুঁকির বিচারে বিমানগুলির যতটুকু ক্ষতির সম্মুখীন হয় ততটাই ক্ষতিপূরণ করা হয়ে থাকে। সবগুলি আমার উদাহরণ প্রশ্নের জন্য ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তারপর প্রথমে আগেও বলেছি গুরুত্বপূর্ণ একটি নীতি হলো ইসলামী স্বীকৃতিকরণ নীতি। বিমাকারী কর্তৃক বিমানগুলি থেকে বিমানের সম্পূর্ণ পরিশোধের পর উক্ত সম্পত্তি সম্পর্কে তৃতীয় বা অন্য কোনো সূত্র থেকে যদি কোনো পাওনা আদায় সম্ভাবনা হয় তবে বিমানগুলিতে স্থলে বিমানকারী উক্ত পাওনা আদায়ের অধিকারী হয়। একে ইসলামী স্বীকৃতিকরণ নীতি বলা হয়। অর্থাৎ আগে যেটা বিমানগুলিতে ছিল ক্ষতিগ্রস্ত হওয়ার পর সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ক্ষতিপূরণ পরিশোধ করার পর পুরোটা পরিশোধ করার পর বিমানগুলি থেকে বিমাকারী এই সম্পত্তি যদি অবশিষ্ট সম্পত্তি থাকে সেই সম্পত্তির মালিক হবেন বিমানকারী। এই ইসলামী স্বীকৃতিকরণ নীতি বলা হয়। ইসলামী স্বীকৃতিকরণ নীতিটি হলো মালিকানার ইসলামী স্বীকৃতি। এই স্বীকৃতিটা এই নীতির মুখ্য বিষয়। মালিকানা পরিবর্তন হচ্ছে, বিমানগুলির নিকট থেকে মালিকানা বিমাকারীর নিকট ন্যস্ত হচ্ছে। সামগ্রিক ক্ষতির ক্ষেত্রে শুধু এই নিয়ম প্রযোজ্য হয়, সম্পত্তি বিমার বেলায় শুধুমাত্র এই নীতি প্রযোজ্য হয়ে থাকে। এবার আসছে আমরা বিমান শ্রেণীবিভাগ। চারটা বিভাগ করা হচ্ছে ব্যক্তিগত বিমান, সম্পত্তি বিমান, দায় বিমা এবং বিশ্বস্ততা বিমা। ব্যক্তিগত বিমার মধ্যে প্রথমে আসছে আমার জীবন বিমা। মানুষের জীবনের উপর সম্পর্কিত বিমা চুক্তিকে জীবন বিমা বলা হয়। এক্ষেত্রে নিজের জীবনের উপর বিমা করা যায়, বিমানযোগ্য স্বার্থ থাকলে অন্যের জীবনের উপর বিমা করা যেতে পারে। তারপর ব্যক্তিগত দুর্ঘটনা বিমা। কোন দুর্ঘটনা বা কোন নির্দিষ্ট রোগ ব্যাধিতে প্রস্তাবিত বিমাগুলিতে উপার্জন ক্ষমতা সম্পূর্ণ বা আংশিক নষ্ট হয়ে গেলে বা মারা গেলে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করা হবে এই মর্মে বিমা চুক্তি করা হলে তাকে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা বলা হয়। অন্যান্য অনেক ব্যক্তিগত বিমা আছে, চিকিৎসা সেবার জন্য বা চিকিৎসা ব্যয় খরচ করার জন্য বিমা করা হয়ে থাকে, স্বাস্থ্য বিমা করা হয়ে থাকে, বেকার বিমা করা হয়ে থাকে।
এগুলো জন্য বীমা করা হচ্ছে বা আর্থিক নিরাপত্তা প্রদান করা হচ্ছে এবং প্রদান করবে বীমাকারী। তারপর দেখি আমরা সম্পত্তি বীমা। সম্পত্তি বীমার মধ্যে প্রথমে আসছে নৌ বীমা। নৌপথে পণ্য সামগ্রী পরিবহনকালে বায়িত পণ্য, জাহাজ বা নৌযান, পণ্য মাশুল বা ভাড়া ইত্যাদি যে কোনো সম্ভাব্য বিষয়ে যে বীমা করা হয় তাকে নৌ বীমা বলা হয়। জীবন বীমা, নৌ বীমা, বীমাগুলো তো ডিটেলস পড়ানো হয়েছে, নেক্সট টাইম পরবর্তী ক্লাসে আবারও পড়ানো হবে। তারপর দেখো অগ্নি বীমা। এই বীমা চুক্তিটি নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ফলে কোনো নির্দিষ্ট সম্পত্তির ক্ষতি হলে বীমাকারী বীমাগুলি থেকে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ক্ষতিপূরণ করার প্রতিশ্রুতি দেয়, তাকে অগ্নি বীমা বলা হয়। এবং অন্যান্য সম্পত্তি বীমার ক্ষেত্রে হতে পারে দুর্ঘটনা বীমার জন্য বীমা করা যেতে পারে, শস্য বীমার জন্য বীমা করা যেতে পারে, কোনো যে চুরি যাচ্ছে তোর বীমা করা যেতে পারে। তারপর আমার দায় বীমা। এক পক্ষের চুক্তি জড়িত দায় বীমা চুক্তির মাধ্যমে বীমা কোম্পানি অপর বীমা কোম্পানির উপর ন্যস্ত করা হলে তাকে দায় বীমা বলে। অর্থাৎ এই মোতাবেক চুক্তি জড়িত যে কোনো ধরনের ক্ষতিপূরণ করার জন্য বীমাগ্রহীতার ন্যায় বীমাকারী প্রতিষ্ঠানও সমভাবে দায়বদ্ধ হয়ে থাকে। তারপর আসছে আমার বিশ্বস্ততা। তার প্রবঞ্চনা বা অসাধুতার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। এরূপ ক্ষতির হাত থেকে আর্থিক নিষ্কৃতি লাভের জন্য যে বীমা করা হয় তাকে বিশ্বস্ততা বা সত্তা বীমা বলা হয়। অনেক সময় কর্মীদের প্রতারণা বা অসাধুতার কারণে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়। আবার দেনাদার দেনা পরিশোধ না করার কারণে বা ক্রেতা সরবরাহকৃত পণ্যের মূল্য পরিশোধ না করার কারণেও ব্যবসায়ীর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে বীমা কোম্পানি প্রিমিয়ামের বিনিময়ে এরূপ ঝুঁকি বহনের দায়িত্ব গ্রহণ করে এবং বীমাগ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে তা পূরণের ব্যবস্থা করে। বাংলাদেশে বীমা ব্যবসার প্রধান সমস্যা থাকে বাংলাদেশের বর্তমানে বীমা ব্যবসায় কি অবস্থা সেটা যদি দেখতে করি। বাংলাদেশ শিল্প বাণিজ্যিক প্রশস্ত একটা দেশ। এই কারণে দেশের বীমা ব্যবসা এখানে অনেক পিছিয়ে। এখানে এখনো অনেক বেসরকারি বীমা প্রতিষ্ঠান গড়ে উঠলেও সার্বিকভাবে দেশের বীমা প্রতিষ্ঠানের অবস্থা ততটা শক্তিশালী নয়। স্বাধীনতা লাভের পরে দুর্গণের সব বীমা ব্যবসা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে জীবন বীমা কর্পোরেশন এবং সাধারণ বীমা কর্পোরেশন এই দুটি প্রতিষ্ঠান নিয়ে আসা হয়। 1985 সাল অবধি এই দুটি সংস্থা মূলত এদেশের বীমা ব্যবসা নিয়ন্ত্রণ করে। 1985 সালে সরকার নতুন আইন করে বেসরকারি খাতে বীমা প্রতিষ্ঠান করার অনুমতি দেয়। এরপর এদেশে বীমা খাতে নতুন পারদর্শিতা সৃষ্টি হয়। 2015 সাল শেষ পর্যন্ত এদেশে বীমা কোম্পানির সংশ্লিষ্ট দ্বারায় সাধারণ বীমা খাতে 46 এবং জীবন বীমা খাতে 31, মোট 77 এবং শাখার সংখ্যা ছিল যথাক্রমে 1211 এবং 5438। এখন দেখি আমি বীমা ব্যবসা পরিচালনা করতে বা বীমা ব্যবসা প্রতিষ্ঠা করতে যে সমস্যাগুলো আমরা দেখতে পাই। প্রথমে আসছে আমার দুর্বল অর্থনীতি। বীমা ব্যবসা উন্নয়ন অর্থনীতির বিভিন্ন খাতের উন্নয়নের উপর বিশেষভাবে নির্ভরশীল, কিন্তু বাংলাদেশ অর্থনীতির সকল খাতই বিভিন্ন প্রতিকূল অবস্থার সম্মুখীন। দেশের রপ্তানি সীমিত এবং এর 79% পোশাক ও নিশ্চয় থেকে আসে। অর্থনীতির এমন অবস্থা বীমা ব্যবসা উন্নয়নের সহায়ক নয়। সঞ্চয় সীমিত হয়। এদেশে মানুষের মাথা পিছু খুবই কম। দেশে অনেক মানুষই দারিদ্র্যের নিচে বাস করে। জীবন বীমা অন্যান্য সামাজিক বীমা জনগণের সঞ্চয় প্রবণতার উপর নির্ভরশীল হয়। সঞ্চয় সীমিত হওয়া স্বাভাবিকভাবে এরূপ ব্যবসা উন্নয়নে বাধা সৃষ্টি করে। তারপর দেখো শিল্প খাতের দুর্বলতা। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, এখানে শিল্প খাত বলতে গেলে খুবই দুর্বল। সুতরাং শিল্প খাত কতটা দুর্বল তাহলে আমি দেখি মোট উৎপাদনের মাত্র 2.8% হলেও শিল্প সামগ্রী। কিন্তু দেশের অগ্নি বীমা, দুর্ঘটনা বীমা ইত্যাদি শিল্প খাতের উপর কষ্ট করে নির্ভরশীল। শিল্প খাতে দুর্বলতা বীমা ব্যবসা একটি বড় প্রতিবন্ধক। তারপর দেখো ব্যবস্থাপনা অদক্ষতা। আমাদের সকল পর্যায়ে প্রশাসনিক অদক্ষতা পরিলক্ষিত হয়। বীমা ব্যবসার ক্ষেত্রে এর অদক্ষতা আরো বেশি, কারণ আমাদের দেশে বীমা ব্যবসার উন্নয়ন বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছে। জনস্বাস্থ্যের অভাব দেখুন, আমাদের ব্যবসায়ীদের সততা ও আন্তরিকতার বিষয়ে জনস্বাস্থ্যের ব্যাপক অভাব রয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিকর পায় অথচ অসাধু বিভাগ কর্মকর্তাদের সাথে যোগসাজশে দুর্ঘটনা নাটক সাজিয়ে অনেকটাই রাতারাতি আবার বড়লোক হয়েছে।
এরূপ অনেক নজির এখানে রয়েছে, তাই বিমা ব্যবসায়ী অনেকে সন্দিগ্ধ থাকে। ক্ষেত্রে প্রচারও প্রসারও কম, প্রভাবটাও কম থাকে, তার জন্য বিমা ব্যবসাটা ঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। বিমান কল্যাণ উদ্দেশ্য সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন প্রচার শিক্ষা প্রসার করানো উচিত, তাও আমাদের দেশে কার্যকর হয় না। স্বাধীনতার পর একটি বিমা ব্যবসায় সরকারি মালিকানায় পরিচালিত হওয়ার কারণে সরকারি কর্মকর্তাগণ এর প্রচার স্বাভাবিক এতটা উৎসাহিত হয়নি। তাছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থা তো বিমাকে কতটা গুরুত্ব দেয়নি। তবে ইদানিং কালে কিছু কিছু শিক্ষা ব্যবস্থার প্রচলন হয়েছে ব্যাংকিং ও বিমাকে নিয়ে। তারপর প্রশিক্ষণের অভাব, আমাদের দেশে বিমা ব্যবসায় নিয়োজিত কর্মী ও ব্যবসায়ীদের প্রশিক্ষণের সুবিধা অনেক সীমিত। তো এইগুলো মোটামুটি বিমা ব্যবসায়ের সমস্যাগুলো। তো তোমরা কথাটা আবার ভালো করে দেখবে এবং ছোটখাটো যে সকল বিষয় আছে গুরুত্বপূর্ণ ওগুলো ভালো বারবার চর্চা করবে। কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করবে। তাহলে আজ এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।